অঘোষিত তাদের নাম চলে যাচ্ছে। অঘোষিত রাষ্ট্রপতি শাসন, এটা সেনা শাসন। যেভাবে পুতিন ভোট করায় বা আফ্রিকার কোনো দেশে ভোট হয় যেখানে মানুষ জানেই না যে ভোটার তালিকায় তার নাম আছে কি নেই, আদৌ সে ভোট দিতে যেতে পারবে কি না, সেরকম ব্যবস্থা করা হচ্ছে। আপনি যদি শামশেরগঞ্জের উদাহরণ দেখেন তাহলে দেখবেন যে এক একটা বুথে 100 জনের নাম থাকছে, 400 জনের নাম বাদ যাচ্ছে, 200 জনের নাম থাকছে, 700 জনের নাম বাদ যাচ্ছে। এটা তো কোনো গণতন্ত্র হতে পারে না। এটা যদি ধরে নেন যে এটা টার্গেটেড নয়, তাহলে হাইকোর্টের একজন প্রাক্তন প্রধান বিচারপতি, তার নাম কি করে প্রথমে ডিলিট পরে প্রতিবাদ হচ্ছে দেখে তাকে নিয়ে আসা হলো বিচারাধীন। আচ্ছা, আমার এক বন্ধুর দাদু, তিনি আমায় খবর দিলেন ওসমান গনি সরকারের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তার নাম বাদ। তার মানে আপনাকে ধরে নিতে হবে এ দেশে মুসলমানদেরকে নিশানা করা হচ্ছে, মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এর প্রতিবাদের জন্য আমি একটা কথা মনে করিয়ে দেব যে এই অমিত শাহর ছেলে জয় শাহ কিন্তু সৌদি আরবে বসে থাকে, সৌদি আরব থেকে টাকা নেয়, সৌদির পয়সায় চলে। ফলে আপনি বিদেশে গিয়ে মুসলমানদের কাছ থেকে টাকা আনবেন আর ভারতবর্ষে মুসলমানদের বাদ দেবেন, এই দ্বিচারিতা চলতে পারে না। বাংলার মুসলমানদের প্রতিবাদ করতে হবে, গোটা পৃথিবী জুড়ে এটার প্রতিবাদ করতে হবে। ইলেকশন কমিশন এত বছর ধরে যে নির্বাচন হয়েছে তাতে পরম্পরা গড়ে উঠেছিল, তার কিছু নিজস্ব নিয়ম গড়ে উঠেছিল, স্বাধীনভাবে নির্বাচনটাকে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে করতে পারে। এই কমিশন এই পরীক্ষা নিরীক্ষা বিহারে শুরু করল এবং যা সবচেয়ে মারাত্মক পরিণতি আমরা পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছি। কমিশনের আমাদের স্লোগান ছিল, কমিশনের দীর্ঘদিনের স্লোগান ছিল, প্রথম দিন থেকেই স্লোগান ছিল, নো ভোটার শুড বি লেফট বিহাইন্ড। কোন ভোটার অর্থাৎ দেশের নাগরিক তাকে কখনো ফেলে দেওয়া যাবে না ভোটার তালিকা। এবং কে ভোটার, যে নাগরিক, তাহলে কে নাগরিক? কমিশন এই প্রশ্নটা তুলেছে এবারে, তুমি নাগরিক কিনা এই পরীক্ষা নিরীক্ষা তোমাকে দিতে হবে। যে প্রশ্ন সুপ্রিম কোর্টে আজকে আছে, সুপ্রিম কোর্ট জবাব দিলেন না এখনো পর্যন্ত, একেবারে নীতিগত সাংবিধানিক প্রশ্ন, যে কমিশনের কি কোনো ক্ষমতা আছে আমি নাগরিক কিনা সেটা যাচাই করবা? জনপ্রতিনিধিত্বমূলক আইনে বলা আছে তুমি নাগরিক, তার মানে তুমি ভোট দিতে পারবে, এই প্রিজাম্পশনটা ধরে নেওয়া হচ্ছে ভারতবর্ষে 1947 সালের পর, এবং পরে যখন সংবিধান 50 থেকে শুরু হলো এবং তারপর যখন ভোট চলছে 52 সাল থেকে, তখন প্রিজাম্পশন হচ্ছে তোমরা সবাই নাগরিক। যদি কার মনে হয় সুজাত নাগরিক নয়, তাহলে সে কমিশনের কাছে আমার বিরুদ্ধে প্রমাণ নিয়ে সে জমা দেবে, গুচ্ছ গুচ্ছ নয়, প্রমাণ দেবে সে 7 নম্বর ফর্ম ফিল আপ করে সুজাত নাগরিক নয়। ওই প্রমাণের যদি কোনো বাস্তবতা থাকে তখন কমিশন আমাকে ডেকে পাঠাবে, তুমি বলে যে তুমি নাগরিক, তুমি প্রমাণ দেখাও তুমি নাগরিক কিনা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে তুমি নাগরিক এটা ধরে নিয়ে ভোটার তালিকা নির্ধারণ। এ প্রশ্ন উঠেছিল, এ প্রশ্ন শুধু প্রথমবার উঠেছে তাই নয়, 1950 সালে 51 সালে যখন সুকুমার সেন প্রথম নির্বাচন কমিশনার, তখন এ প্রশ্ন উঠেছিল। সুদূর কোচবিহার থেকে লোকেরা জিজ্ঞেস করেছিল তুমি নাগরিক কিনা, কমিশন এটা যাচাই করবে কিনা। কমিশনের স্পষ্ট উত্তর ছিল কমিশনের কাজের মধ্যে পড়ে না কে নাগরিক কে নাগরিক নয় যাচাই করবার, কমিশনের ক্ষমতাই নেই। ভারতীয় নির্বাচন পরিকাঠামোর মূলে আছে কে আমরা সকলে জানি, নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নামক যে সরকারি যে যন্ত্রটি বা প্রতিষ্ঠানটি, সেটির পত্তন, সেটির শুরুর সময় থেকে তার একটি গৌরব গাথা আছে। সেটি একটি অত্যন্ত গর্বের, গৌরবোজ্জ্বল তার ইতিহাস আছে।
এবং তার প্রয়োজনীয়তা অপরিসীম। কিন্তু আজকে আমি যদি এই এসআইআর পদ্ধতির প্রেক্ষিতে আমি যদি এই গোটা জিনিসটাকে তিনটে ভাগে ভাগ করি, এক ভূমিকা এবং এখতিয়ার যা বললাম, দুই পদ্ধতি, এবং তিন নির্যাস আফটারমাথ, এই তিনটেকে বিচার করলে সেই গৌরব কোথাও ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনের থাকছে কিনা সেইটাই কিন্তু প্রশ্নের মধ্যে পড়ে যাচ্ছে। সেটাই একটা স্ক্যানারের তলায় চলে আসছে বলে আমার অন্তত একজন সচেতন নাগরিক হিসেবে মনে হচ্ছে। একটু আগে সুজাতদা যে কথাগুলো বলছিলেন, যে মুহূর্তে এই এসআইআর নামক জিনিসটি অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামক জিনিসটি ঘোষিত হলো, সেই মুহূর্ত থেকে আমরা দেখলাম কিছু রাজনৈতিক দল এবং তাদের যারা সদস্য, তাদের যারা নেতা নেতৃবৃন্দ, তারা ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করতে আরম্ভ করলেন যে এটা দিয়ে বিচার করা হবে কে নাগরিক নয়, যারা নাগরিক নয় তাদের ঠেলে ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে। গোড়ার প্রশ্নটা হচ্ছে, এক, 2002-এ যে রিভিশন হয়েছিল সেটি ইন্টেন্সিভ রিভিশন ছিল বা সামারি ইন্টেন্সিভ রিভিশন করার ক্ষমতা বা অধিকার নির্বাচন কমিশনের 100 বার আছে, করা প্রয়োজন সেটা, কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আগে কখনো হয়নি। এটি করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা সেটা প্রশ্নাতীত নয়, এক। দুই হচ্ছে, আবার সুজাতদার যে কথাগুলো এবং পদ্ধতির যে কথাগুলি তুলে ধরলেন, সেই কথাগুলি আমিও বলবো বলে ঠিকই করে রেখেছিলাম। ইতিমধ্যেই এত সুন্দর করে উনি পেশ করেছেন, আমি আর একবার রিপিট করছি মাত্র, নাগরিককে নয় এইটা বিচার করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, বাই ল লিগালি নেই। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে কে ভোট দিতে পারে, ভোট দিতে পারে না, ভোট প্রসেসটা কিভাবে হবে, কতটা সুষ্ঠুভাবে, কতটা পক্ষপাত দুষ্ট যাতে না হয় সেইটা দেখা, দ্যাটস ইট। কিন্তু হঠাৎ করে প্রথমেই এসআইআর এর সঙ্গে নাগরিকত্বকে জুড়ে দিয়ে একটা অদ্ভুত ধরনের হাওয়া গরম করে দেওয়া হলো শুরু থেকে। প্রথমেই এখানে চলে এলো এখতিয়ারের প্রশ্নটা। এবার আসি পদ্ধতিতে। সেই পদ্ধতির মধ্যে কিভাবে কি করা হলো সেটা অনেকবার আপনারা সংবাদ মাধ্যমে বা নানা সভায়, নানা বৈদ্যুতিন মাধ্যমে আপনারা পড়েছেন। তাও বলি যে আগে যখন ইন্টেন্সিভ রিভিশন হয়েছে তখন বিএলওরা নাগরিকদের বা ভোটারদের বাড়িতে যেতেন, তাদের তথ্যাদি যাচাই করতেন এবং তার ভিত্তিতে তাদের নামাঙ্কিত করা হতো। এবার শুরু করা হলো একটি নয় দুটি এনুমারেশন ফর্ম। সেই এনুমারেশন ফর্ম দুটি করে প্রত্যেক ভোটার, তার মানে আমি যদি ধরে নিই পশ্চিমবাংলায় রাফলি 7.5 কোটি ভোটার আছে, তার মানে 15 কোটি এনুমারেশন ফর্ম। এটি একটি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বলা হলো বিএলওদের এগুলিকে সংকলন করে এগুলির সমস্ত কাজ নির্বাহ করতে, যেটি কতটা অমানসিক ইনহিউম্যান একটা প্রসেস সেটা জানতে কারোর বাকি নেই। ইতিমধ্যে সকলে জানেন, বিরোধী, সমর্থক, নিউট্রাল, আবার বলছি, এই তথ্য, এই সত্য কারোর কাছ থেকে গোপন নেই যে কতজন বিএলও এর জন্য তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে, এই কাজগুলো যারা করেন বা যাদের করার কথা, ইআরও ইত্যাদি নানা রকম নাম আছে, সবটা যে আমিও জানি তা নয়, কিন্তু এইটুকু জানি যে তারা সাধারণত ভাবে রাজ্য সরকারের কর্মীরা হয়ে থাকেন যে রাজ্যে এসআইআর হচ্ছে। কিন্তু এক্ষেত্রে পশ্চিমবাংলার ক্ষেত্রে তার একটি ব্যতিক্রম তৈরি করা হলো। অন্য যে রাজ্যে এসআইআর হচ্ছে তার থেকে একটা ব্যতিক্রম তৈরি করা হলো। কি না, অন্য রাজ্যে হবে না, একমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রে মাইক্রো অবজারভার বসানো হবে। যে মাইক্রো অবজারভাররা আসবেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, কেন্দ্রীয় সরকারের চাকরি করেন এমন সমস্ত অফিসাররা মাইক্রো অবজারভার হয়ে এই প্রসেসটি দেখবেন। পশ্চিমবাংলার ক্ষেত্রে এই নিয়মটি আলাদা কেন? আসামেও এই নিয়মটি নেই কেন? আসামে কেন্দ্রীয় সরকারের যারা বন্ধু বা নিজের সরকার আছে বলে, পশ্চিমবাংলায় নেই বলে। এরকম পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে আরো হাজারটা জিনিস তোলা যায়। যেরকম এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, আবার সুজাতদার কথায় ফিরে যাচ্ছি, যেখানে একসেপ্ট করে নেওয়া হচ্ছে যে ডিসক্রিপেন্সি বা গরমিলটা যুক্তিগ্রাহ্য, যুক্তিযুক্ত